তো চলো আজকের লেকচারটা শুরু করা যাক। আচ্ছা, আজকের লেকচারে আমাদের আলোচনার বিষয় হলো প্রবাবিলিটি থিওরি, বা বাংলাতে বলতে পারো তোমরা সম্ভাবনা তত্ত্ব। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা এমনভাবে চ্যাপ্টারটাকে শিখবো যে যাতে করে যারা ক্লাস 11-এ পড়ো বা যারা 12-এ পড়ো প্রত্যেকেরই একদম বেসিক থেকে যাতে বুঝতে পারো। কেউ যদি না জেনে থাকো কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে। শুধু আমার কথাটাকে খুব ভালো মতো বোঝার ও শোনার চেষ্টা করো। ক্লিয়ার? তো চলো আজকে লেকচারটা তাহলে আমরা শুরু করি। প্রবাবিলিটি থিওরি জিনিসটা কি? আচ্ছা, প্রবাবিলিটি থিওরি যার বাংলা নামটা কি বললাম তোমাদের আমি? সম্ভাবনা তত্ত্ব। আচ্ছা, সম্ভাবনা, এই সম্ভাবনা থেকে আমরা কি আন্দাজ করতে পারি বা কি বুঝতে পারি? দেখো, সম্ভাবনা মানে কোনো কিছু হচ্ছে বা হবে, তার একটা আমরা মোটামুটি আন্দাজ করা বলতে পারো যে আচ্ছা আচ্ছা এটা হতে পারে, তাই তো? তো জাস্ট এইটুকু আমাদের একটা আন্দাজ যে এই জিনিসটার সম্ভাবনা যে হ্যাঁ এরকম এরকম হতে পারে। তাহলে প্রশ্ন হলো ম্যাথমেটিক্সের সম্ভাবনা তত্ত্ব জিনিসটা কি, বা ম্যাথমেটিক্সে এর কি দরকার পড়লো, বা ম্যাথমেটিক্সটাকে আমরা কি করে ইউজ করে থাকি, এইটাই হলো এখন আমাদের আলোচনার বিষয়। বলছে ধরো আজকে আমরা কোনো একটা ঘটনা ঘটবে বা ঘটতে চলেছে, হ্যাঁ ঘটে গেছে না কিন্তু, ঘটবে বা ঘটতে চলেছে। তো এরকম কোনো ঘটনা যার আমরা বিভিন্ন ধরনের ফলাফল প্রিডিকশন করে থাকি। প্রিডিকশন মানে বুঝতে পারছো যে হ্যাঁ এই হতে পারে, এই প্রিডিকশন করে থাকি। এবং সেই প্রিডিকশন গুলোকে যখন আমরা একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করি, বা বলতে পারো কিছু গাণিতিক মানের সাহায্যে রিপ্রেজেন্ট করি, তো সেইটাই হলো আমাদের ম্যাথমেটিক্সের সম্ভাবনা তত্ত্বের আলোচনার বিষয়। যেমন এক্সাম্পল, ধরো আজকে তুমি একটা খেলা খেলতে গেলে, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, সেই খেলাটা যখন তুমি খেলতে গেলে, তার মানে দেখো দেখো অনেক সময় বলে না খেলা খেলতে আমাদের 50% চান্স আছে, আমাদের 20% চান্স আছে জিতার, তুমি শুনেছো তোমরা? তো এই যে জিনিসটা কি, তাহলে জিনিসটা হলো তুমি যখন খেলতে যাচ্ছ, তাহলে খেলার যে ফলাফল সেটা জিতা হতে পারে, সেটা হারা হতে পারে, সেটা ড্র হতে পারে। তাহলে এই ফলাফলটা তুমি একটা পার্সেন্টেজ দ্বারা ডিনোট করছো। তো আমরা পার্সেন্টেজ না করে সেটা একটা অন্যরকম আনুপাতিক মান দ্বারা রিপ্রেজেন্ট করবো। কি করে সেটা আমরা আসছি, অসুবিধা নেই। তো কোনো একটা সংখ্যাগত মান দ্বারা রিপ্রেজেন্ট করবো, যেমন বলো না 50%। তার মানে তুমি কি করছো, এটা ম্যাথমেটিক্যাল একটা মানে একটা ম্যাথমেটিক্যাল যে একটা পরিমাপ, সেই পরিমাপ দ্বারা কি করছো তুমি তোমার প্রিডিকশনটাকে, প্রিডিকশন মানে তুমি যেটা বলতে চাইছো যে আমরা জিততে পারবো, 50% চান্স আছে। তাহলে এই যে তোমার চান্সটাকে তুমি প্রিডিকশন করছো ম্যাথমেটিক্যাল তুমি একটা মানের সাহায্যে। তাহলে যখন আমরা এরকম ম্যাথমেটিক্যাল মানের সাহায্যে আমরা আমাদের প্রিডিকশনটাকে রিপ্রেজেন্ট করি, সেইটাই আমাদের ম্যাথমেটিক্সের সম্ভাবনা তত্ত্বের আলোচনার বিষয়। ক্লিয়ার? তাহলে এবার আমি যদি কাউকে প্রশ্ন করি, সম্ভাবনাতে আমরা কি শিখতে চলেছি? সম্ভাবনাতে শিখতে চলেছি যে কোনো একটা, ধরো আমি ঘটনা আছে, যে ঘটনার প্রেডিকশনটাকে বা সম্ভাবনাটাকে আমরা কোনো একটা গাণিতিক মান দ্বারা প্রকাশ করতে চলেছি। ঠিক আছে, যেটা আমাদের সম্ভাবনা তত্ত্বের আলোচনার বিষয়। ক্লিয়ার? তাহলে আমার প্রশ্ন হলো প্রেডিকশনটা আমরা কখন করি? দেখো, প্রেডিকশন কি যে কোনো সময় করা যায় বা সবকিছুতে করা যায়? যেমন আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম, দেখো যে কোনো ঘটনা যেটা কি ঘটতে চলেছে বা ঘটবে, ঘটেনি কিন্তু, ঘটতে চলেছে বাকি ঘটবে, কিন্তু যদি ঘটনাটা ঘটে যায় তাহলে কি প্রেডিকশন হবে না? তাহলে চলো একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো আমি আজকে একটা ক্রিকেট খেলার যদি আলোচনা করি, ক্রিকেট খেলাতে দেখবে যে যখন দুটো টিম আছে, তো দুটো টিমের মধ্যে অনেক সময় হয় না যে কয়েন টস করা হয়, বা টস করা হয় যে কে আগে ব্যাট যাবে বল যাবে। তো ধরো দুটো ক্যাপ্টেন আছে, একটা কয়েনকে টস করলো। তাহলে জানো তো যে আদার্স মানে যে দুজন আছে মানে প্রতিযোগী, তারা জানো মনে মনে প্রিডিকশন করে, আমি হেড বললাম, হেড পড়তে পারে কি পড়ে না, বা টেল বললাম টেল পড়তে পারে কিনা, বা কতটা ই আছে টেল পড়বে, বা কতটা চান্স আছে হেড পড়বে। তাহলে এই যে প্রিডিকশন ও কতক্ষণ অবধি করবে? যতক্ষণ না কয়েনটা ছোড়া হচ্ছে। ছোড়া হওয়ার পরেও প্রিডিকশন করবে, কতক্ষণ অবধি করবে? যতক্ষণ না কয়েনটা মাটিতে পড়ে তার এক্সাক্ট রেজাল্টটা দেখাচ্ছে।
তাহলে যখন হেড পড়ে গেল তারপরে কি সে প্রেডিকশন করবে যে এবার কি হেড পড়ার সম্ভাবনা কত? একদমই না। তাহলে যতক্ষণ অবধি ঘটনাটা ঘটছে না বা ঘটবে এইরকম ঘটনা, সেই সমস্ত ঘটনা আমরা একমাত্র প্রেডিকশন করে থাকি। কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে তার আমরা প্রেডিকশন করি না। কেন করবো প্রেডিকশন? কারণ আমি জানি তো এর ফলাফল এটা হয়েছে। তাহলে সেই ফলাফলটা প্রেডিকশন করে লাভ আছে কি? আমি জেনে গেছি তো এর রেজাল্ট এটা। তাহলে কখন প্রেডিকশন করি আমরা? যে ঘটনাটা ঘটবে বা যে ঘটনাটা ঘটতে চলেছে, তাহলে ঘটে যাওয়ার ঠিক আগের মুহূর্ত অবধি, যেমন এই যে কয়েনটা আমরা টস করলাম, ঠিক কয়েনটা মাটিতে পড়ার আগের মুহূর্ত অবধি আমরা প্রেডিকশন করব। বুঝতে পেরেছি? তাহলে প্রেডিকশনটা কখন করা হয়? আর সেই প্রেডিকশনের যদি আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করি বা ম্যাথমেটিক্যাল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করি, সেইটা আমাদের সম্ভাবনা তত্ত্বের আলোচনার বিষয়, যে কোন ঘটনাকে কতটা আমরা ম্যাথমেটিক্যাল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি বা কিভাবে করি, সমস্ত কিছু আমরা শিখবো। তাতে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? আচ্ছা, চলো, এটা মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমাদের যে জিনিসটা হলো সেটা হলো এই যে প্রবাবিলিটি থিওরি, এইটা বুঝতে গেলে আমাদের কিছু জিনিস সম্বন্ধে আগে একদম নলেজ বা বেসিক ক্লিয়ার রাখতে হবে। কি? কারণ এই জিনিসগুলো আমরা প্রতিটা প্রশ্নের মধ্যে দেখতে পাবো, তাই এই জিনিসগুলোকে আমাদের আগে থেকে ক্লিয়ার করে রাখতে হবে। কি কি? এক হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, বাংলা নামটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে বা অসুবিধা নেই, মনে রাখলে রাখতে পারো। হ্যাঁ, কারণ প্রশ্নে তোমাদের বাংলাতে থাকবে তো তখন ভাববে যে স্যার কি এটা শেখাননি তো। আচ্ছা, র্যান্ডম এক্সপেরিমেন্ট বা যেটাকে তোমরা বাংলাতে যদিচ্ছ পরীক্ষা বলতে পারো। আচ্ছা, এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট কথার মানে কি আমাকে এটা আগে বলো তোমরা। তাহলে এক্সপেরিমেন্ট মানে কি? নিশ্চয়ই তুমি কোনো কিছু পরীক্ষা বা কোনো কিছু একটা পর্যবেক্ষণ করতে চলেছো। বলছে কোন সমস্ত এক্সপেরিমেন্টকে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলি, বা কোন সমস্ত, আচ্ছা বাংলাটা লিখেই দিই আমি, হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা হবে। এটা কি বললাম? যদিচ্ছ পরীক্ষা। তাহলে কোন সমস্ত পরীক্ষাকে আমরা যদৃচ্ছ পরীক্ষা বলি, বা ইংলিশে কোন সমস্ত এক্সপেরিমেন্টকে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলি? খুব ভালো মতো শুনবে, আমি কি তোমাদেরকে বেসিক ক্লিয়ার করে দেবো, তাই খুব ভালো মতো শুনবে। এই ভিডিওটা শুধুমাত্র বেসিকের উপর। বলছে যে সমস্ত পর্যবেক্ষণ, একটা এক্সাম্পল দিয়ে বলি আমি তোমাদের, 1 মিনিট, তাহলে তোমাদের ডিফারেন্সটা পরে দিচ্ছে। ধরো তোমরা একটা পর্যবেক্ষণ করতে যাচ্ছ, যেমন একটা ধরনের পর্যবেক্ষণ বলতে একটা লুডুর ছক্কার কথা পাবো, যে তুমি এটাকে ধরো এক কাজ করছো, এটাকে তুমি এক কাজ লুডুর ছক্কাটাকে ছুড়লে, তাহলে ছোড়া মানে তাহলে তুমি কি একটা এক্সপেরিমেন্ট করতে চলেছো যে হ্যাঁ এটা দেখি তো কি পড়ে, তাই না? তাহলে এই যে এক্সপেরিমেন্ট করছো, এবার প্রশ্ন হলো এই এক্সপেরিমেন্টের কি কি ফল হতে পারে সেটা কি তোমার জানা আছে কি নাই? কি কি ফল হতে পারে, কি কি ফল বলেছে, হ্যাঁ এক্স্যাক্টলি ফল বলিনি, এক্স্যাক্টলি কি পড়বে সেটা আমারও বলার ক্ষমতা নেই, তোমারও বলার ক্ষমতা নেই, কিন্তু কি কি হতে পারে সেটা কি তুমি জানো? একদম। আমি যদি একটা লুডুর ছক্কাকে ছুড়ি, তাহলে সেখানে আমি জানি কি কি হতে পারে। 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। তাহলে আমি একদম জানি যে এখানে কি কি পড়তে পারে। তাহলে দেখো কোনো একটা এক্সপেরিমেন্ট যার তুমি ফলাফলগুলো কি হতে পারে সেটা তুমি জানো, কিন্তু এক্স্যাক্টলি কি ফলাফল হবে সেটা তুমি জানো না। যেমন লুডুর ছক্কাকে তুমি যদি ছোড়ো, তুমি কিন্তু জানো যে কি কি হতে পারে, কিন্তু তুমি এক্স্যাক্টলি বলতে পারবে যে এইটাই পড়বে? না। বলছে এই ধরনের এক্সপেরিমেন্ট যাদের আমরা ফলাফলগুলো জানি যে কি কি হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কি হবে সেই ফলাফলটা আমরা জানি না, তো সেই ধরনের এক্সপেরিমেন্টকে আমরা কি র্যান্ডম এক্সপেরিমেন্ট বলে থাকি। আরো কিছু এক্সাম্পল দিই, তাহলে তোমাদের ডিটেলসে ক্লিয়ার হবে। ধরো আমি কয়েন টস করলাম, যদি এই কয়েনটাই একটা পৃষ্ঠে হেড একটা পৃষ্ঠে তেল থাকে, তাহলে তুমি কিন্তু কয়েন টস করার সময় জানো যে কি কি হতে পারে, হয় হেড হবে নয় কি হবে টেল। তুমি এক্স্যাক্টলি বলতে পারবে যে হেডই পড়বে? একদমই না। তার মানে কি তুমি এর ফলাফলগুলা জানো কি কি হতে পারে, কিন্তু তুমি এক্স্যাক্টলি কি ফলাফল হতে পারে সেটা জানো না। তাহলে এইটা একটা কি র্যান্ডম এক্সপেরিমেন্ট বা যদৃচ্ছ পরীক্ষা। আরো কিছু উদাহরণ দিই। ধরো তুমি ফুটবল খেলতে গেছো, তাহলে ফুটবল খেলতে যাওয়ার আগে তুমি এর ফলাফল জানো, হয় তুমি জিততে পারো, নয় তুমি হারতে পারো, নয় তোমার খেলা ড্র হতে পারে। কিন্তু তুমি এক্স্যাক্টলি বলতে পারো যে এই ফলাফল 100% শিওর তুমি কি একদম জিতবেই? বলতে পারবে না। বা বলতে পারবে তুমি হারবেই? একদমই বলা সম্ভব না। তাহলে এই সমস্ত পর্যবেক্ষণ, যে সমস্ত পর্যবেক্ষণের আমরা কি
আমরা ফলাফলগুলো জানি বা যে সমস্ত এক্সপেরিমেন্টের আমরা কি রেজাল্টগুলো জানি যে হ্যাঁ এই রেজাল্টগুলো হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি রেজাল্ট আমরা জানি না। তো সেই ধরনের এক্সপেরিমেন্টকে আমরা কি র্যান্ডম এক্সপেরিমেন্ট বলে থাকি। ক্লিয়ার? তাহলে স্যার আপনার হিসাব মতো তো সবই তো র্যান্ডম এক্সপেরিমেন্ট, তাহলে এমন কি কোনো উদাহরণ আছে যেটা র্যান্ডম এক্সপেরিমেন্ট না? আচ্ছা ধরো আমি একটা কয়েন নিলাম, এই কয়েনটাকে আমি এভাবে বানালাম যে তার দুটো পৃষ্ঠই হেড। তাহলে প্রশ্ন হলো তুমি এক্সপেরিমেন্ট করতে যাবে? তুমি তো জানোই যে কে চূড়া মানে কি হেডই পড়বে, তো দুটো পৃষ্ঠে যদি হেড থাকে, কথার কথা বলি আমি একটা কয়েন ধরো বানালাম এমন করে যার দুটো পৃষ্ঠে হেড বা দুটো পৃষ্ঠে টেল দুটো সেম, তাহলে এই ধরনের এক্সপেরিমেন্ট তাহলে তুমি তো ফলাফল একদম এক্স্যাক্টলি জানো কি পড়বে, হেডই তো পড়বে। যদি দুটো পৃষ্ঠে হেড হয় তো তোমার ভাবনা চিন্তার কোনো ব্যাপার আছে কি? তার মানে এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হতে পারে না। বোঝাতে পেরেছি? তাহলে যদৃচ্ছ পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট কি জিনিস আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো এরপরে টপিক আমাদের হবে ইভেন্ট। আমি একটা করে টপিক লিখবো আর তোমাদের বুঝিয়ে দেবো। হ্যাঁ, যেটাকে বাংলাতে আমরা ঘটনা বলে থাকি, কি বলে থাকি? চলো তারপরে র্যান্ডম এক্সপেরিমেন্ট আলোচনা করলাম, বুঝতে পেরেছো? আচ্ছা তোমাদের সিলেবাসে যত প্রবাবিলিটি হয় বা প্রবাবিলিটি যেগুলো আমরা বের করি সবই র্যান্ডম এক্সপেরিমেন্টের উপর। কেন জানো? কারণ আমরা যদি এক্স্যাক্টলি ফলাফল জানি তাহলে তার তো আমাদের কোনো এক্সপেরিমেন্ট করার দরকারই নাই, কারণ আউটকাম জানি তো আমরা বা রেজাল্ট জানি তো কি হবে। বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবে আমাদের পুরো সিলেবাসটা আমরা র্যান্ডম এক্সপেরিমেন্টের উপর করবো। হ্যাঁ, চলো এবার আমরা ইভেন্ট কি জিনিস সেটা একটু আলোচনা করি। বলছে ধরো, বলছে এই র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত ফলাফল বা যে সমস্ত আউটকাম, সেই আউটকামগুলোকে মানে প্রত্যেকটা আউটকামকে বা প্রত্যেকটা ফলাফলকে আমরা এক একটা ইভেন্ট বলে থাকি। যেমন এক্সাম্পল, ধরো আমি একটা কয়েন টস করলাম, তাহলে আমার কাছে একটা পড়তে পারে হেড, একটা পড়তে পারে কি টেল। তাহলে আমি কি কি আউটকাম পেতে পারি? হেড, আউটকাম মানে রেজাল্ট, হ্যাঁ, আর কি পেতে পারি? টেল। তাহলে এই যে আউটকাম গুলা বা এই যে রেজাল্ট গুলা বা ফলাফল গুলা, এইগুলাকে আমরা এক একটা ইভেন্ট বলে থাকি। ক্লিয়ার? তাহলে এইটা হলো এক একটা ইভেন্ট। বুঝতে পেরেছো? যদি বলি কয়েন কি বলে একটা লুডুর ছক্কা ছোড়া হলো, তাহলে তার ক্ষেত্রে ইভেন্ট কি কি হতে পারে? 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এইগুলা কি এক একটা প্রত্যেকে এক একটা ইভেন্ট হতে পারে। বুঝতে পেরেছো? তার মানে কি ইভেন্ট কি? আমি আবার ডেফিনেশন দিচ্ছি, র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত ফলাফল, তার মানে কি সব ফলাফল হবে না, সমস্ত ফলাফল নিতে হবে কাদের সঙ্গে সম্পর্কিত? তুমি যে এক্সপেরিমেন্টটা করছো তার সঙ্গে সম্পর্কিত যে সমস্ত ফলাফল, সেগুলাকে আমরা এক একটা ইভেন্ট বলে থাকি। ছুড়লা তুমি কয়েন আর এককে বলছো তুমি 1 2 3 এগুলাকে বলছো ইভেন্ট, তাহলে হবে না। কারণ তুমি যে ইভেন্ট হচ্ছে তার মানে কি সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে হবে। তাহলে কয়েনের মধ্যে তুমি কি 1 2 3 পেতে পারো? এটা লুডুর ছক্কায় পাওয়া যায়, তার মানে এটা কিন্তু গ্লুই ভেবন একটা ইভেন্ট। হ্যাঁ, তাহলে ইভেন্ট কোনগুলা? যদি কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত যে সমস্ত আমরা ফলাফল পাই বা যে সমস্ত আমরা রেজাল্ট বা আউটকাম পাই, সেই আউটকাম গুলাই হলো এক একটা ইভেন্ট বা এক একটা ঘটনা। আশা করি বুঝতে পেরেছো। বলছে এই ইভেন্টটা না দুই প্রকার। এই ইভেন্টটা কয় প্রকার? ইভেন্ট বা ঘটনা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তোমার সিম্পল ইভেন্ট, আচ্ছা, আর একটা হলো কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল ইভেন্টকে বাংলাতে আমরা কি বলি? একটু বাংলাটা দেখিনি আমি, থামো, বাংলাটা আমার মনে নেই। আচ্ছা, সরল ঘটনা বা মৌলিক ঘটনা। আর কম্পাউন্ড ইভেন্টকে বলা হয় যৌগিক ঘটনা। আচ্ছা, আগেরটাই কিন্তু মৌলিকও বলা হয়, হ্যাঁ, সরল বা মৌলিক ঘটনা। আর এটা কম্পাউন্ড কি? যৌগিক ঘটনা। এবার ভালো মতো বুঝবে। যদি আমি কাউকে বললাম, ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, এইখানে আমাদের কনফিউশন ক্রিয়েট হয়। যদি বলি একটা ধরো লুডুর ছক্কা ছোড়া হলো,
এবার আমি তোমাকে দুটো ঘটনা বলছি, হ্যাঁ, ভালো করে বুঝবে কোনটা সিম্পল কোনটা কম্পাউন্ড, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একটা তোমাকে আমি বললাম জোড় সংখ্যা পড়ছে এরকম ঘটনা, তাহলে ঘটনা যে কোনো কিছু হতে পারে, শুধু যে 1 2 3 4 5 6 পর্যন্ত বলে, আমি তো এরকম বলতে পারি যে লুডির ছক্কা ছোড়ালো জোড় সংখ্যা পড়বে এরকম ঘটনা, তাহলে জোড় সংখ্যার ঘটনা। ক্লিয়ার? আচ্ছা, আর এটা হলো বললাম 2 পড়ার ঘটনা, মানে শুধু 2 পড়বে। ক্লিয়ার? বলছে জোড় সংখ্যা, তার মানে আমি যদি ভাবি এর মধ্যে জানো তো কি কি হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। কিন্তু আমি যদি বলি 2 পড়ার ঘটনা, তাহলে শুধু কত কার কথা আলোচনা, 2 এর আলোচনা করছি। ক্লিয়ার? বলছে যদি কোনো ঘটনাকে আমরা আর ভাঙতে না পারি, তাহলে সেই ঘটনাটা একটা মৌলিক ঘটনা, বা বলতে পারো সিম্পল ইভেন্ট। ক্লিয়ার? তাহলে এই ঘটনাটিকে একটা সিম্পল ইভেন্ট বা বলতে পারো মৌলিক ঘটনা। কেন? 2 তো, তার মানে আমি যদি সেটের মধ্যে এলিমেন্ট লিখতাম তাহলে কি শুধুমাত্র 2 আসতো, তাহলে যে রেজাল্টগুলো পাই সেগুলো আমরা সেটের মধ্যে লিখি, আমি যখন লিখলাম পরে আলোচনা করবো এটা নিয়ে, তাহলে কি 2 পেলাম, কারণ আমি তো বলে দিয়েছি 2 পরের ঘটনা, তারপরে শুধু আমি 2 নিয়ে আলোচনা করছি। বলছে যদি কোনো ঘটনাকে আমরা বিশ্লেষণ করতে না পারি, মানে এই 2টাকে ভেঙে আর অন্য কিছু লিখতে পারবো, যেমন দেখো এইটাকে ভাঙলে কিন্তু ভাঙতে পারি, একটা 2, একটা 4, একটা কি 6। তাহলে দেখো এটাকে আমি কি ছোট 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 মৌলিক ঘটনাতে ভাঙতে পারলাম, কারণ দেখে নিয়েছি 2 মৌলিক ঘটনা। তাহলে যদি কোনো ঘটনাকে ছোট ছোট মৌলিক ঘটনাতে ভাঙা যায়, তাহলে সেই ঘটনাটাকে আমরা একটা যৌগিক ঘটনা বলি। তাহলে এটা কিন্তু যৌগিক ঘটনা ছিল উপরেরটা। ক্লিয়ার? আর নিচেরটায় কি আমরা কোনো ছোট ছোট মৌলিক ঘটনা ভাঙতে পারছি? পারবো না তো, কারণ ও তো নিজেই মৌলিক, ওকে তো আর ভাঙা যাবে না। তাহলে এই সমস্ত ঘটনা হলো মৌলিক ঘটনা। একটা জিনিস মনে রাখবে, মৌলিক ঘটনার যে সেটটা হয় না, সেটা সবসময় সিঙ্গেল টোন সেট হয়। সিঙ্গেল টোন সেট বুঝো তো, যেখানে একটাই এলিমেন্ট থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার ভালো করে শোনো, আমি যদি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের, আমি ধরো একটা কয়েন টস করলাম। আচ্ছা, আমি একবার বললাম হেড পড়ার ঘটনা। কি বললাম? হেড পড়ার ঘটনা। আচ্ছা, আমি আরেকবার বললাম হেড অথবা টেল পড়ার ঘটনা। আগের ঘটনাটা দেখো কার কথা বলেছি আমি, শুধুমাত্র হেড, আর কারো কথা বলেছি না। তাহলে শুধু হেড পড়ার কথা বলি, তার মানে এটা কি আর ভাঙা যাবে না, তার মানে এটা একটা সিঙ্গেল টোন সেট, এটা একটা কি সিম্পল ইভেন্ট, বা বলতে পারো একটা মৌলিক ঘটনা। কিন্তু আমি এখানে বলছি হেড অথবা টেল, তার মানে হেডও হতে পারে অথবা কি টেল। তাহলে একে আমি ছোট ছোট দুটো অংশ ভাগতে পারি, একটা হেড একটা কি টেল। তাহলে দেখো যদি কোনো ঘটনাকে ছোট ছোট অংশে বা ছোট ছোট মৌলিক ঘটনাতে ভাঙা যায়, তাহলে সেটা কি একটা যৌগিক ঘটনা, তার মানে এটা কি কম্পাউন্ড ইভেন্ট। তাহলে ইভেন্ট 2 প্রকার, একটা কি সিম্পল ইভেন্ট, তাহলে যে ইভেন্টগুলোকে আমরা ভাঙতে পারি না বা ছোট ছোট মৌলিক ঘটনাতে ভাঙা যায় না, কারণ সে তো নিজেই মৌলিক। বুঝতে পেরেছো? তাহলে তাকে আমরা কি বলি, ছোট ছোট অংশে ভাঙা যায় না এরকম ঘটনাকে আমরা কি মৌলিক ঘটনা বাকি সিম্পল ইভেন্ট বলে থাকি, যেটা সাধারণত সিঙ্গেল টোন সেট হয়ে থাকে। আর যৌগিক ঘটনা কি, যৌগিক ঘটনা যেটাকে আমরা ছোট ছোট মৌলিক ঘটনাতে ভাঙতে পারি। ঠিক আছে? তাহলে তাকে আমরা যৌগিক ঘটনা বলে থাকি। তাহলে বুঝতে পেরেছো ইভেন্ট বা ঘটনা কয় প্রকার? 2 প্রকার, একটা সিম্পল আর একটা কি কম্পাউন্ড। যাক, এটা আমি একটু মিটিয়ে দিলাম, হ্যাঁ, জায়গাটা কম পড়বে তাই। আচ্ছা, এবার আসছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, খুব ভালো মতো শুনবে। পরস্পর বিচ্ছিন্ন হবে।
এবার কথাটা শোনো, মিউচুয়ালি এক্সক্লুসিভ বা বলতে পারো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, এটা জানার আগে তোমাদের একটা ছোট্ট বেসিক নলেজ দিই। ধরো আমি তোমাকে বললাম একটা কয়েন টস করা হলো, তাহলে রেজাল্ট বা আউটকামগুলো কি, হেড আর কি টেল। বলছে এই যে রেজাল্টগুলো এগুলোকে আমরা একটা সেট চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বলো একটা লুডুর ছক্কা ছোড়া হলো, তাহলে কি কি হতে পারে, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। তাহলে এই যে ফলোয়ার সেগুলাকে আমরা কি একটা সেটের মাধ্যমে প্রকাশ করি। আর মনে রাখবে প্রবাবিলিটিতে সেটের মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ সেটের উপর দিয়ে কিন্তু একদম প্রবাবিলিটি তৈরি হবে। তাহলে এবার ভালো করে শোনো, বলছে দুটো ঘটনা, কারণ ঘটনা আমরা শিখে নিয়েছি সিম্পল হতে পারে আবার কি কম্পাউন্ড হতে পারে। বলছে ধরো দুটো ঘটনা যদি পরস্পর একদম এমন হয় যে তাদের মধ্যে কোনো রকম কোনো সম্বন্ধ নেই, মানে পরস্পর দুটো ঘটনা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন একটা, মানে কোনো রকম কোনো মিল নেই, তাহলে বলছি সেই সমস্ত ঘটনাকে আমরা কি বলি, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। যেমন উদাহরণ দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি যা বলবো তোমাদের উদাহরণ দিয়ে বুঝবো, কোনো অসুবিধা হবে না। দুটো উদাহরণ দিচ্ছি, ভালো মতো বুঝবে যে কোনটা মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা আর কোনটা না। আচ্ছা, ধরো আমি একটা লুডুর ছক্কা ছুড়লাম, হ্যাঁ, দিয়ে বললাম এ একটা ঘটনা। আচ্ছা, ঘটনাটার নাম দিই, হ্যাঁ, তাহলে এই ঘটনাটার নাম বলবে ক্যাপিটালে দেওয়া, কিছু দেওয়া ক্যাপিটাল লেটারে, কে এ দিতে পারে, কে ই দেয়, ঠিক আছে, দিলে হলো, আমি ই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, ধরো আমি ঘটনা যে সেট, তো তাহলে সেটার নাম হবে তো, তার মানে দেখো একটা ঘটনা আমি নাম দিলাম এ। আচ্ছা, কি ঘটনা তোমাকে বললাম, এ হলো কিরকম ঘটনা, এ হলো জোড় সংখ্যা পড়ার ঘটনা। কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা পড়া যে ঘটনা, তাহলে এটা তো একটা সেট, তার মানে এর মধ্যে কিছু এলিমেন্ট আছে, কি কি, 2, 4, 6, কারণ জোড় সংখ্যা বলেছি। আচ্ছা, বি ধরো আরেকটা ঘটনা, বিজোড় সংখ্যা পড়ার। তাহলে জানো বি এর মধ্যে কি এলিমেন্ট থাকবে, 1, 3, 5। এবার প্রশ্ন হলো এই দুটো ঘটনা কি কোনোদিনও একসঙ্গে ঘটতে পারে, বা দুটোর মধ্যে কি কোন রকম একসঙ্গে ঘটার কোনো সম্ভাবনা আছে, কে বলতে পারবে? বা কোনো মিল আছে যে এটা ঘটলে এটা তখন ঘটতে পারে, এরকম কোনো ব্যাপার আছে? একদমই নেই। কেন জানো? কারণ এটা যদি সেট হিসেবে ধরি আর এদের ইন্টারসেকশন করে দেখি, দেখো তুমি 5 পাবে। তাহলে বলছে যদি দুটো ঘটনার ইন্টারসেকশন 5 হয়ে যায়, তাহলে বলছে সেই দুটো ঘটনাকে পরস্পরের বিচ্ছিন্ন ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলা হয়। তাহলে দুটো ঘটনাকে আমরা কখনোই পরস্পর বিচ্ছিন্ন ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলবো যদি সেই দুটো ঘটনার একসঙ্গে ঘটার কোনো সম্ভাবনা না থাকে, মানে একসঙ্গে ঘটতে পারে কোনো, যখন জোর পড়বে তখন বিজোর পড়তে পারে, একদমই না। তাহলে এইরকম ঘটনা যাদের মধ্যে বলতে পারে ইন্টারসেকশন পায়, সব থেকে সুন্দর কথা সেট দিয়ে যদি বুঝতে চাও যে যে দুটো ঘটনা তাদের মধ্যে ইন্টারসেকশন কি আসবে, ফাই আসবে, তাহলে এই সমস্ত ঘটনাকে আমরা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি। আর একটা জিনিস তোমাদের এক্ষুনি বললাম না যে দুটো ঘটনা একসঙ্গে ঘটার কোনো সম্ভাবনা নেই, তো তোমরা বলবে স্যার কোনো ঘটনায় দুটো একসঙ্গে ঘটার সম্ভাবনা নেই, দিচ্ছি আমি তোমাদের এক্সাম্পল, ঠিক আছে, তখন বুঝতে পারবে যে দুটো ঘটনা একসঙ্গে ঘটতে পারে, এরকম আছে উদাহরণ। তো তারা কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ হবে না যদি একসঙ্গে ঘটে যেতে পারে। আর যারা একসঙ্গে ঘটার কোনো সম্ভাবনা নেই বা যাদের মধ্যে কোনো মিল নেই বা ইন্টারসেকশন পাই, তাদেরকে আমরা কি বলি, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, আমি যদি পি লাগিয়ে দিই না, তখন থেকে প্রবাবিলিটি বলা, হ্যাঁ, এটা আমরা পরের দিকে আসছি শিখছি। তো মনে রাখবে যে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ যে সমস্ত ঘটনা হয় তাদের প্রবাবিলিটি সবসময় 0 হয়। কত হয়? কেন কি সব পরে আসছি, আপাতত এটা মনে রাখো, যদি দুটো ঘটনা পরস্পর বিচ্ছিন্ন হয় তাহলে তাদের প্রবাবিলিটি, মানে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি কি হবে, একদম 0। আর তাদের ইন্টারসেকশন কি হবে, সেট হিসেবে 5। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন স্যার আপনি এখানে 5 দিলেন কিন্তু এখানে 0 দিলেন। দেখো আমি এটা পরে শেখাবো, তাও বলে দিচ্ছি, পি ফর কি বললাম, প্রবাবিলিটি বোঝানো হয়, তাই না? আর বলতো প্রবাবিলিটি মানে কি বলছো, একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, তাই না? এটা তো ভ্যালু, তো জিরোটা ভ্যালু না। তাহলে যখনই এই যে দেখো এই যে একটা পেলাম না পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনাটাকে দেখাটা আমি নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এটাই তো প্রবাবিলিটি। তাই বলেছিলাম না যে এখন নিউমেরিক্যাল ভ্যালু বা কোনো একটা ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করি, ওটাই তো প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি আমরা ডিটেলস আসছি ওটা যে পি এর ব্যাপারটা কি।
আপাতত আমি তোমাদের বললাম, এটা মনে রাখবে। তাহলে প্রশ্ন হলো, স্যার এমন একটা ঘটনা দিন তো যেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। চলো আমি আবার একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বললাম এক্স একটা ঘটনা, সেটা হলো 2 এর গুণিতক। কি কি হতে পারে তাহলে এখানে? 2, 4, 6। আচ্ছা, ওয়াই একটা ঘটনা 3 এর গুণিতক। কি কি হতে পারে? 3, 6। আচ্ছা, প্রথমে তোমাদের সেট হিসেবে বুঝিয়ে দিই। বলো এক্স আর ওয়াই এর ইন্টারসেকশন কি ফাই হবে? কিছু ভুল করলাম, ভুল করলাম। এইটা লিখতে গিয়ে ভুল করেছি। 3 এর মধ্যে 3 আর 6। আচ্ছা, এক্স আর ওয়াই ইন্টারসেকশন কি হবে? 6 হবে। তাহলে বলো এরা কি পরস্পর বিচ্ছিন্ন? কোনো মিল নেই? মিল তো আছে, একটা মিল তো আছে। তাহলে এরা কি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা হবে? একদমই না। এবার আসি ওই ব্যাপারটাতে যেটা তোমাদের বলছিলাম, এই দুটো ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা আছে। ধরো আমি 2 ফেললাম, মানে লুডুর ছক্কা ছুড়লাম, দেখো 2 পড়লো, জানো কোন ঘটনাটা ঘটেছে? এক্স ঘটনা ঘটেছে। ওয়াই ঘটেছে কি? না। কিন্তু আমি যখন লুডুর ছক্কা ছুড়লাম 6 পড়লো, জানো দুটো ঘটনা ঘটেছে। সেটা এক্সও ঘটেছে, আবার সেটা কি ঘটেছে? ওয়াইও ঘটেছে। তাহলে বলো দুটো ঘটনা একসঙ্গে ঘটছে কি ঘটছে না? তাহলে এই যে ঘটনা যারা একসঙ্গে ঘটে যেতে পারে বা যাদের একসঙ্গে ঘটার সম্ভাবনা আছে, তাদের ইন্টারসেকশন কখনো ফাই হয় না। আর তখন তাদেরকে আমরা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি না। আর কাদেরকে পরস্পর বিচ্ছিন্ন বলি? যাদের ইন্টারসেকশন পায় বা যেটা দুটো ঘটনা কখনো একসঙ্গে ঘটতে পারে। যেমন দেখে নাও, চেক করে দেখে নাও, এটা 6 যদি নাও দেবো এই ঘটনায় ঘটবে। কেউ যদি স্যার 5 নিব তো দেবো বি, কোনো মিল পাবে না। এমন কোনো একটা দেখো আমাকে যেটা দুটোই হতে পারে এর মতো। হতেই পারে না। তাহলে যারা হতে পারে না বা যাদের ইন্টারসেকশন ফাই হয়, তাদেরকে আমরা কি বলি? পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। আর যাদের ইন্টারসেকশন ফাই হয় না বা যারা একসঙ্গে ঘটতে পারে, তাদেরকে আমরা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি না। বুঝতে পেরেছি? একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। কনসেপ্টে যাতে কোনো কিছু ভুল না থাকে। অঙ্ক পেরিয়ে যাবে কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। আচ্ছা, এবার আসছি অসম্ভব ঘটনা। ও, এটা ইংলিশ নামটা লিখতে ভুলে গেলাম, সরি। ইম্পসিবল ইভেন্ট। আচ্ছা, বাংলাতে যেটাকে আমরা অসম্ভব ঘটনা বলে থাকি, হ্যাঁ কি বলে থাকি? ক্লিয়ার? অসম্ভব ঘটনা বাকি ইম্পসিবল ইভেন্ট। কি জিনিসটা? বলছে যদি কোনো ঘটনা একদম তুমি শিওর যেটা ঘটতেই পারে না। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? যে এমন কোনো ঘটনা যেটা আমার পরীক্ষার মধ্যে ঘটতেই পারে না, মানে আমি যে এক্সপেরিমেন্টটা করতে চলেছি তার ফলাফল হতেই পারে না। তাহলে এইরকম যে সমস্ত ঘটনা, তাদেরকে আমরা কি বলি? ইম্পসিবল ইভেন্ট বাকি অসম্ভব ঘটনা। তাহলে আমি আবার বলি, কি বললাম? যে সমস্ত ঘটনা কোনোদিনও আমার পরীক্ষার মানে ফলাফলের মধ্যে আসতেই পারে না, তাদেরকে আমরা কি বলি? ইম্পসিবল ইভেন্ট বা অসম্ভব ঘটনা। যেমন একটা এক্সাম্পল দিই। ধরো আমি একটা রুটির ছক্কাকে ট্রাই করলাম বা এক্সপেরিমেন্ট করলাম। এবার আমি বললাম এই হলো একটা ঘটনা, সেটা হলো শূন্য পড়ার ঘটনা। কি পড়ার? তাহলে বলো তুমি যখন লুডুর ছক্কা ছুড়বে, এই ঘটনাটা ঘটতে পারে? এই যে শূন্য, এই যে শূন্য যে পেলে, এটা হতে পারে? মানে এটা কি এই ঘটনা হতে পারে বা এই ঘটনাটা ঘটতে পারে? কোনোদিনও পসিবল না। কারণ লুডুর ছক্কা 1, 2, 3, 4, 5, 6, তাই না? তাহলে এই কটার বাইরে কোনোদিনও পড়তে পারে? কোনোদিনও সম্ভব না। তাহলে এই যে তুমি যে ঘটনাটা করলে এই ঘটনা, তাহলে এই ঘটনাটা ঘটার কোনো সম্ভাবনা নেই। তাহলে এই ঘটনাটা যখন ঘটার কোনো সম্ভাবনা নেই, তাহলে বলছে এই ঘটনাটাকে আমরা কি বলবো? অসম্ভব ঘটনা বাকি ইম্পসিবল ইভেন্ট। কারণ যেহেতু আমার ফলাফলের মধ্যে আসছেই তো না, এটা জীবন আমার ফলাফল হতে পারে না আমার এক্সপেরিমেন্টের।
তাহলে যদি আমার এক্সপেরিমেন্টের কোনোদিনও এটা ফলাফল হতেই না পারে, তার মানে কি করে বলবো এটা আমি একটা কি বলে ঘটনা ঘটছে, তাহলে এটা অসম্ভব, তো এই ঘটনা ঘটে না। তাহলে এই সমস্ত ঘটনাকে আমরা কি বলি, ইম্পসিবল ইভেন্ট, বাকি অসম্ভব ঘটনা। বা আরো কেউ এক্সাম্পল নিতে পারো, ধরো তোমার পরীক্ষা হলো 100-তে, তুমি পেলে 150, হতে পারে কোনোদিন এটা মানে 150 পাওয়ার ঘটনা হতেই পারে না, অসম্ভব ঘটনা এটা। বলছি এই যে অসম্ভব ঘটনা সেটাকে আমরা না সাধারণত ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, ফাই কি দিয়ে, ফাই দিয়ে, বুঝতে পেরেছ? আচ্ছা, আর যখন এর প্রবাবিলিটি বের করাই মোটবে তার ভ্যালু কত, 0। তাহলে এখন মনে রাখো, পরে আমি তোমাদের শিখিয়ে দেবো কেন এটা হয়, অসুবিধা নেই। তাহলে অসম্ভব ঘটনার সম্ভাবনা সবসময় কি, 0, পি ফর প্রবাবিলিটি। হ্যাঁ, তাহলে অসম্ভব ঘটনা ঘটার প্রবাবিলিটি কত, 0। ক্লিয়ার? এবার যে টপিকটা আসবো খুব ভালো করে শুনবে। আচ্ছা, এই টপিকটা আমি সাইডে করছি কারণ এর সঙ্গে আরো একটা টপিক আছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেটাতে তোমাদের একটা কনফিউশন ক্রিয়েট হবে। হ্যাঁ, তাই এইটাকে আমি একটু সাইডে আমি স্পেশাল ভাবে করে রাখছি। সেটা হলো নিশ্চিত ঘটনা বা বলতে পারো সার্টেন ইভেন্ট। বা নিশ্চিত ঘটনা, ঠিক আছে, এখানে জায়গা নেই তাই লিখলাম না। সার্টেন ইভেন্ট বাকি নিশ্চিত ঘটনা, ঠিক আছে। আমার ইংলিশ ওয়ার্ডগুলো তো যদি বুঝতে পারো, বাংলা ওয়ার্ডগুলো বুঝতে পারবে না, তাই শুনে নেবে। যাক, একটা সার্টেন ইভেন্ট বা বলতে পারো নিশ্চিত ঘটনা কি জিনিস, ভালো করে ডিফিনেশন শুনবে। বলছে যদি কোনো পরীক্ষায়, মানে আমরা যে পরীক্ষাটা করছি বা এক্সপ্লেন করছি, যেটা আমরা বলছিলাম র্যান্ডম এক্সপেরিমেন্ট, বলছে এমন ঘটনার কথা মানে এমন একটা ঘটনার কথা চিন্তা করা হয় যাতে করে পর্যবেক্ষণের প্রত্যেক ক্ষেত্রে সেটা নিশ্চিতভাবে ঘটবে। আমি আবার বলছি, ভালো মতো শোনো। যদি আমি এমন একটা ঘটনার কথা চিন্তা করি, ঠিক আছে, এমন একটা ঘটনা, আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। এর ভালো মতো শোনো। ধরো আমি একটা ঘটনার নাম দিলাম এ, যেখানে 2, 4, 6 আছে, আর এটা হলে এ ড্যাশ 1, 2, 3, 4, 5, 6 আছে। ধরো আমি এটা ডাইস বা বলতে লুডুর ছক্কা থ্রো বা ছুড়লাম, তাহলে বলতে পারবে যে এই যে এক্সপেরিমেন্ট আমি করলাম, যে কোনো পর্যবেক্ষণ, মানে তুই যতবারই করো, ভালো করে শোনো, আমি দেখো যে কোনো পর্যবেক্ষণের মানে কি, তুমি যে কোনো ভাবে পর্যবেক্ষণ, মানে তুমি যতবারই যে কোনো পর্যবেক্ষণ কথাটা বল, যে পর্যবেক্ষণ যতবারই করো, হ্যাঁ এই কথাটা মানে বলি, যতবার পর্যবেক্ষণ করো, যতবার ইচ্ছা, একবার দুবার দিনে, প্রত্যেক ক্ষেত্রে তুমি শিওর যে এই ঘটনাটা ঘটবে। আমার মতো শোনো, আমি আবার বলছি, যদি কোনো পরীক্ষা এমন হয় যে তার প্রত্যেক পর্যবেক্ষণে বুঝতে পারছো, মানে তুমি যতবারই পর্যবেক্ষণ করো এই ঘটনাটা শিওর ঘটবে, এরকম হতে পারে। যদি বলি এমন একবার পর্যবেক্ষণ করলো যখন আমি 5 পড়লো, কত বললো 5, এই ঘটনা ঘটছে, দেখো তো ঘটছে না। তাহলে আমি তোমায় কি বলেছি, যে এমন একটা ইভেন্ট যেটা কি, যে পর্যবেক্ষণটা আমরা করছি তার পর্যবেক্ষণের প্রত্যেক পর্যবেক্ষণে বলতে পারো যে সেই ঘটনাটা ঘটবেই শিওর। তো প্রত্যেক পর্যবেক্ষণ, আমি যদি একটা পর্যবেক্ষণ একটা রুটির ছকে বারবার বারবার করে করতে দেখি, ছুটতে দেখি, তুমি শিওর যে প্রতিবারই 2, 4, 6 এর মধ্যে পড়বে, কেন 5 পড়তে পারে না? তাহলে 5 যদি পড়ে গেল, তার মানে বলো এই ঘটনাটা কি তখন ঘটছে না। তার মানে বলছে যদি কোনো পর্যবেক্ষণে, ভালো মতো ডেফিনেশন শুনবে, বলছে যদি কোনো পর্যবেক্ষণের প্রত্যেক ক্ষেত্রে কোনো ঘটনা নিশ্চিতভাবে ঘটে, মানে ঘটবেই, তাহলে সেইটাকে আমরা একটা নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট বলবো। তাহলে এই যে পর্যবেক্ষণ আমি করছি, এটাকে যে ছুড়ছি, তার প্রত্যেক পর্যবেক্ষণ শিওর ভাবে এটা ঘটছে, শিওর ভাবে ঘটনাটা ঘটছে। এই যে এক্সাম্পল দিলাম 5, ঘটছে কি না, তাহলে এটা একটা নিশ্চিত ঘটনা না। কিন্তু এবার এক কাজ করো তো, এই ক্ষেত্রে এ ড্যাশটা চেক করো তো একবার, তুমি যতবার ইচ্ছা করো, খুব জোর পড়লে কি পড়বে, 1 পড়বে, দেখো এ ড্যাশ ঘটেছে, 2 পড়বে, দেখো এ ড্যাশ ঘটেছে, 3 পড়বে, দেখো এ ড্যাশ ঘটেছে, 4 করো, 5 করো, 6 করো, এর বাইরে তো কিছু পড়তে পারে না। আর যতবারই যাই পড়ি না কেন বলো, এ ড্যাশ ঘটনা ঘটেছেই ঘটেনি, ঘটেছে তো।
তার মানে দেখো যে তুমি পর্যবেক্ষণকে যতবারই করো, যতবার ইচ্ছা পর্যবেক্ষণ করো, পর্যবেক্ষণের প্রত্যেক ক্ষেত্রে এ ড্যাশ ঘটনা সিওর ঘটেছে, ঘটেছেই। তাহলে বলছে এই রকম যদি একটা ঘটনা পাওয়া যায় যেটা পর্যবেক্ষণের প্রত্যেক ক্ষেত্রে ঘটবে, তাহলে বলছে সেই ঘটনাকে আমরা একটা নিশ্চিত ঘটনা বলি। তাহলে এই পুরোটাকে আমরা কি বলছি, একটা নিশ্চিত ঘটনা। আর এর সঙ্গে একটা আমরা ডিফারেন্স বলবো, সেটা খুব ভালো মতো শুনবে এবার। তাহলে মোটামুটি নিশ্চিত ঘটনা কি বুঝতে পেরেছো? আচ্ছা, নিশ্চিত ঘটনা মানে এরকম একটা ঘটনাকে বোঝানো হয়, ঠিক আছে? এই কথাটা একটু হাইলাইট করবে, কটা ঘটনাকে বোঝানো হয়? এরকম একটা ঘটনাকেই বোঝানো হয়, ঠিক আছে, যেটা কি পর্যবেক্ষণের প্রত্যেক ক্ষেত্রে ঘটবেই। যেমন আমি যদি বলি হেড, এটা কি নিশ্চিত ঘটনা? না। কেন? আমি যদি কয়েন টস করি টেলে তো পড়তে পারে, তাহলে ঘটছে এটা না। কিন্তু আমি যদি এরকম বলতাম হেড আর টেল, তার মধ্যে নিশ্চিত কিনা? হ্যাঁ, কারণ কয়েন টস করে পড়বেই, হয় হেড নয় টেল। বুঝতে পেরেছো? চলো এবার এর সঙ্গে ডিফারেন্স তোমাদের বলি, খুব ভালোভাবে শুনবে, কারণ এইটাতে সবার গন্ডগোল হয়। সেটা হলো এক্সস্টিভ ইভেন্টস, বা বলতে পারে সম্পূর্ণ ঘটনা। যদি কারো কোনো ডাউট হয়, বুঝতে অসুবিধা, আমাকে বলবে বা কমেন্টে বলবে, অসুবিধা নেই, আমি কিন্তু আবার বলে দেব, ঠিক আছে? কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এক্সস্টিভ ইভেন্ট বা বাংলাতে তোমরা বলতে পারো এটাকে সম্পূর্ণ ঘটনা। কি ঘটনা? সম্পূর্ণ ঘটনা। জিনিসটা কি বলছে, ভালো করে শুনবে কিন্তু। যদিচ্ছ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট এরকম যদি দুই বা ততোধিক ঘটনা পাওয়া যায়, আগের বার কিন্তু বলেছিলাম এমন একটি ঘটনা, এইখানে কিন্তু হাইলাইট করবে। আগেরবার কি বলছিলাম? এমন একটি ঘটনা পাওয়া যায়, কিন্তু এবার কি বলছি? যদিচ্ছ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট, মানে ওই ঘটনার সঙ্গে যদি পরীক্ষাটা যেটা করছো তার সঙ্গে সম্পর্কিত এরকম যদি দুই বা ততোধিক ঘটনা পাওয়া যায়, তার মানে কি দুইটাও পেতে পারো বা তার বেশিও পেতে পারো। তার মানে এখানে একটা ঘটনার কথা বলছে না, দুইটা বা কি তার বেশি, যাতে করে পর্যবেক্ষণের কি বলে, পর্যবেক্ষণের প্রত্যেক ক্ষেত্রে কমপক্ষে একটা ঘটনা এর মধ্যে ঘটবেই, ঘটবেই। তাহলে সেই সমস্ত ঘটনাকে আমরা কি বলি? এক্সস্টিভ ইভেন্ট। এবার উদাহরণ দিয়ে ডেফিনেশনে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, যখন আমি এক্সস্টিভ বা সম্পূর্ণ ঘটনা বলবো, তার মানে কিন্তু এখানে দুই বা ততোধিক ঘটনার কথা বলবে, হ্যাঁ, একটা ঘটনা না। আচ্ছা, আমি দুটো ঘটনা নিচ্ছি। ওয়ান, ধরো একটা হলো জোড় সংখ্যা, হ্যাঁ? আচ্ছা, তার মানে কি কি হতে পারে? 2, 4, 6। আচ্ছা, একটা হলো তোমার বিজোড় সংখ্যা। আচ্ছা, আমি কিন্তু ইসে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তোমাদের ওই লুটির ছক্কা। বলো এখানে কি কি আসবে? 1, 3, 5। ধরো আমি একটা লুটির ছক্কা থ্রো করলাম, ধরো পড়লো হলো 6। বলো এদের মধ্যে কমপক্ষে একটা ঘটনা ঘটেছে, কি ঘটেনি? কি ঘটেছে? এ ঘটেছে। আচ্ছা, যদি 5 পড়ে, বি ঘটেছে। আচ্ছা, যদি 1 পড়ে, বি ঘটেছে। তার মানে দেখো তোমার যে পরীক্ষাটা, সেই পরীক্ষার প্রত্যেক ক্ষেত্রে এই ঘটনা দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে তো। তাহলে বলছে এই যে ঘটনা দুটো, এই দুটো ঘটনাকে একসঙ্গে সম্পূর্ণ ঘটনা বলে। এখানে কিন্তু একটা ঘটনাকেই বলা হতো, ভালো করে চেক করবে কিন্তু। একটা ঘটনাকে নিশ্চিত বলতো যদি কি প্রত্যেক ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা। কিন্তু এখানে সেই ঘটনা বলছে না, বলছে দুই বা ততোধিক ঘটনা, তার মধ্যে যে কোনো একটা ঘটবে, ঘটবেই যে কোনো একটা, ঠিক আছে? যেমন ধরো গি ঘটছে, কখনো এ ঘটছে। আচ্ছা, আমি আরো এক্সাম্পল দেবো, ক্লিয়ার হবে, অসুবিধা নেই। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এ হলো 2 এর গুণিতক, দুইয়ের গুণিতক কি কি হবে? 2, 4, 6। আচ্ছা, বি হলো ধরো 3 এর গুণিতক, কার গুণিতক? 3 আর কি 6। এবার প্রশ্ন হলো যে আমি যদি একটা ডাইসকে থ্রো করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে এ আর বি এর মধ্যে একটা ঘটবে, শিওর? চেক করো তো। 2 পড়লো, এ ঘটেছে। 1 পড়লো, কেউ ঘটেনি তো। কই ঘটেছে দেখাও। না এ ঘটেছে না বি ঘটেছে, ঘটেছে কি? একদম না। তার মানে এর ক্ষেত্রে আমরা দেখো এই ঘটনার ক্ষেত্রে যে কোনো একটা কমপক্ষে ঘটতেই হবে, উপায় নেই।
যদি না ঘটে, কারণ প্রত্যেক ক্ষেত্রে হয় এ অথবা বি, দুটোর মধ্যে একটা হতেই হবে, দুটোই হতে পারে, অসুবিধা নেই। যেমন 6 দেখো, যদি 6 পড়তাম মানে কিন্তু এও ঘটেছে আবার কি পড়েছে, বিও ঘটেছে, দুটো ঘটে কোনো অসুবিধা নেই, কমপক্ষে একটা ঘটতে হবে। কিন্তু যখন 1 পড়েছিল, কে বলতে পারবে এদের মধ্যে একটাও কমপক্ষে ঘটেছে? একদমই না। বলছে যদি এইরকম হয় যে তাদের মধ্যে কমপক্ষে একটা ঘটবেই, যেমন এই যে ঘটনা দুটো দেখো ঘটেছেই, তুই যতবার ইচ্ছা ট্রাই করে দেখো, এ আর বির মধ্যে একটা ঘটনা ঘটবেই, তাহলে বলছে এ ও বি কি সম্পূর্ণ ঘটনা। আর যদি সম্পূর্ণ ঘটনা হয়, সম্পূর্ণ ঘটনা বোঝার একটা নিয়ম আছে, কি নিয়ম শিখে রাখো। বলছে এদেরকে যদি ইউনিয়ন করো পুরো ঘটনাটা পাবে। কেউ চেক করে দেখো ইউনিয়ন করে, 1 2 3 4 5 6 চেক করে দেখো পুরো ঘটনাটা আসছে কি আসছে না। কিন্তু এদেরকে ইউনিয়ন করে দেখো তো কত হচ্ছে, 2 আসছে, 3 আসছে, 4 আসছে, 6 আসছে, আসছে কি আসছে না। কিন্তু যদি আমি এখানটা স্লাইড চেঞ্জ করতাম, কিরকম, এ হলো 2 পড়ার ঘটনা, সরি সরি 2 এর গুণিতক পড়ার ঘটনা, আচ্ছা বি হলো 3 এর গুণিতক, আর সি হলো 1 ও 5 পড়ার ঘটনা। এবার বলো তো ঘটনাটা, 3টা ঘটনা, এখানে 3টা নিচে কিন্তু, কারণ 2 বা ততোধিক বলাই ছিল। এবার বলো তো 3টে ঘটনাকে সম্পূর্ণ ঘটনা বলা যাবে কি যাবে না? যাবে। চেক করে দেখো, যদি 1 ফেলো সি ঘটনা ঘটছে, 2 ফেলো কি ঘটছে, এ ঘটছে, 3 ফেলো কি ঘটছে, বি ঘটছে, 4 ফেলো কি ঘটছে, বি ঘটছে, 5 ফেলো কি ঘটছে, সি ঘটছে, 6 ফেলো কি ঘটছে, এ ঘটছে, বিও ঘটছে। আমরা দেখো প্রত্যেক ক্ষেত্রে এদের মধ্যে কমপক্ষে একটা ঘটনা ঘটছেই। এবং কেউ যদি চেক করে দেখে নাও, এদের ইউনিয়ন করে দেখে নিতে পারো, 1 2 3 4 5 6 আসবেই। তাহলে বলছে যদি এইরকম হয় যে কোনো একটা পর্যবেক্ষণের প্রত্যেক ক্ষেত্রে যে এদের মধ্যে কমপক্ষে একটা ঘটনা ঘটছে, তাহলে সেই সমস্ত ঘটনাগুলোকে সম্পূর্ণ ঘটনা বলে। আর সেটা কিন্তু 2 বা তার অধিক ঘটনাকে একসঙ্গে বোঝানো হয়। ক্লিয়ার? আর এটা কিন্তু একটু আলাদা, এখানে কিন্তু কি বলেছিল যে কোনো ঘটনাকে, কোনো একটা ঘটনাকে সম্পূর্ণ বলা হবে কখন, যদি প্রত্যেক ক্ষেত্রে সেই ঘটনা ঘটে। কিন্তু এখানে কি বলেছে, প্রত্যেক ক্ষেত্রে সেই ঘটনা ঘটতে হবে, প্রত্যেক ক্ষেত্রে সেই একটা ঘটনা কি ঘটতে হবে, বুঝতে পেরেছো? আর এখানে কিন্তু একটা ঘটনা, এখানে কিন্তু 2 বা 3টা ঘটনা ঘটতে থাকতে পারে, তারও বেশি থাকতে পারে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তাদের মধ্যে একটা ঘটবেই। এবং তাদের সম্পূর্ণকে যোগ করলে, তাদেরকে যোগ করলে কি সম্পূর্ণ ঘটনা পাওয়া যাবে। তাহলে তাদেরকে আমরা কি বলি, একটা সম্পূর্ণ ঘটনা। বুঝতে পেরেছো? আচ্ছা এই ক্ষেত্রে মনে রাখবে, এই ক্ষেত্রে হ্যাঁ, পি অফ এ ড্যাশ, এ ড্যাশ মানে কি, যেটা সম্পূর্ণ ঘটনা, তাদের প্রবাবিলিটি সবসময় 1 হয়। কেন, আমি সব আলোচনা করবো। হ্যাঁ, তাহলে কোনো ঘটনা যদি সম্পূর্ণ হয়, তাহলে সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে, সরি 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 বাংলাটা ভুলিয়ে দিচ্ছি, কোনো ঘটনা যদি নিশ্চিত ঘটনা হয়, তাহলে নিশ্চিত ঘটনার ক্ষেত্রে তাদের প্রবাবিলিটি সব সময় 1। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে নিশ্চিত ঘটনার ক্ষেত্রে তাদের প্রবাবিলিটি সবসময় কি হয়, 1 হয়। বুঝতে পেরেছো? আর সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে তাদের যোগফলের প্রবাবিলিটি, তাদের বলে যে যে ঘটনাগুলো থাকবে, এবং এ বি সি যতজন থাক, তাদের যোগফলের প্রবাবিলিটি কি হয়, 1 হয়। দুটো কিন্তু আলাদা জিনিস। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছি? ক্লিয়ার এতটুকুটা? আচ্ছা আরেকটা মনে রাখবে, আচ্ছা এই পুরো ঘটনাটা, ঠিক আছে, পুরো ঘটনা কিন্তু মনে রাখবে, এদেরকে যোগ করে কিন্তু পুরো ঘটনা পাওয়া যাবে। হ্যাঁ, যদি এটা সম্পূর্ণ ঘটনা হয়, সম্পূর্ণ ঘটনা মানে এ বি সি, তাহলে এ ঘটনা, বি ঘটনা, সি ঘটনা, সবাইকে যোগ করে পুরো ঘটনা। পুরো ঘটনা মানে ধরো একটা দুটো ছক টস করলাম, তাহলে পুরো ঘটনা কি, এটা তো পুরো ঘটনা, এর বাইরে হতে পারে কি? তাই বলছে সেটা কি, তার সঙ্গে সমান হবে, হতেই হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসগুলো হাইলাইট করবে, যেগুলো তোমাদের বলছি, যে কোনো ঘটনা একটু কি বলা, মিউচুয়ালি এক্সক্লুসিভ কখনো হয় যদি তাদের ইন্টারসেকশন হয়, ঠিক আছে, তাদের প্রবাবিলিটি কত, 0। আচ্ছা ইম্পসিবল কখন, যদি ঘটনা ঘটতেই পারে না, তা কি দিয়ে চিহ্ন প্রকাশ করা হয়, ফাই দিয়ে, প্রবাবিলিটি কত, 0। আর কি শিখলাম, কোনো ঘটনা নিশ্চিত কখন বলা হবে, আচ্ছা যে ঘটনা কি প্রত্যেক ক্ষেত্রে ঘটবেই, আচ্ছা এটা একটা ঘটনাই হয়, আর এর প্রবাবিলিটি কত হয়, 1। আচ্ছা সম্পূর্ণ ঘটনা কি বললাম, যেখানে 2 বা ততোধিক ঘটনাকে বলা হয় যাদের মধ্যে একটা ঘটবেই ট্রায়ালের প্রত্যেক ক্ষেত্রে। আচ্ছা আর এদের ক্ষেত্রে কি, সম্পূর্ণ ইউনিয়ন করলে কি পুরো ঘটনাটাকে পাওয়া যায়। বুঝতে পেরেছো? পুরো ঘটনা মানে বুঝতে পেরেছো আশা করি কোনটা, মানে যা যা আউটকাম আমাদের হতে পারে সম্পূর্ণ কথা বলছি।
আর এই ক্ষেত্রে কি এদের প্রবাবিলিটি যোগ করে মানে এদের সবাইকে যোগ করে যদি প্রবাবিলিটি বের করি তাহলে সেটা কত হবে 1। ক্লিয়ার আশা করি। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটাই আমি মানে সব থেকে বেশি মানে ছেলেপেলে অসুবিধা হয়, তাই তোমাদের আমি ডিটেলসে বলার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো, তাও যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলবে, অসুবিধা নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। আচ্ছা, কেউ বলতে পারো যেটাকে পূরক ঘটনা, খুব দরকারি জিনিস। পূরক ঘটনাটা কি? কমপ্লিমেন্টারি ইভেন্ট বা পূরক ঘটনাটা হলো বলছে কোনো ঘটনাকে যদি আমরা নেতিবাচক ঘটনাতে রূপান্তর করি, মানে বা বলতে পারি বিপরীত, মানে যেটা কি ঠিক উল্টো ঘটনাতে ই করি বা উল্টো ঘটনাকে চিহ্নিত করি, তাদেরকে পূরক ঘটনা বলে। এটাকে উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এ হলো জোড় সংখ্যা পড়ার ঘটনা 2, 4, 6। তাহলে একটা সেট যদি এস, তার মানে কি পুরো সম্পূর্ণ সব আছে ধরো 1, 2, 3, 4, 5, 6, মানে যা উদাহরণ দিচ্ছি লুডির ছকের ক্ষেত্রে। তাহলে জানো এই ঘটনার বিপরীত ঘটনা কি হবে? মানে এর বিপরীত ঘটনাকে আমরা এ কমপ্লিমেন্ট দ্বারা চিহ্নিত করে, বা এ ড্যাশ অনেক জায়গাতে প্রকাশ করা থাকে, অসুবিধা নেই, বা এ কমপ্লিমেন্ট। বলছে এ কমপ্লিমেন্ট বা এর পূরক ঘটনা, এটা কি? দেখো তো, এর পূরক ঘটনা যদি এ যদি জোড় সংখ্যা হয় তাহলে এর পূরক কি হবে? বিজোড় হবে, তাই না? তাহলে বিজোড় কিছু না, সরি কি বলে কমপ্লিমেন্টারি ঘটনা কিছু না, ওই যে ঘটনা বলছে তার কি নেতিবাচক ঘটনা বা উল্টো ঘটনা। যেমন হেডের নেতিবাচক কি হবে? হেড যদি একটা এ ঘটনা, তাহলে নেতিবাচক ঘটনা কি হবে? টেল। বুঝতে পেরেছো? যাও, এখানে একটা প্রবাবিলিটি মনে রাখবে, সূত্র মনে রাখবে, তোমরা মনে করেছো এরকম ছিল কি ছিল না, যে ইউনিভার্সাল সেট পাওয়া যায়, তাই না? আচ্ছা, এখানে ইউনিভার্সাল সেট বলতে সমস্ত পুরো ঘটনাটাকে বলা হয়। হ্যাঁ, পুরো ঘটনা মানে যার মধ্যে সব আউটকাম থাকবে, এটা আসছি আমি আস্তে আস্তে। তো সেটা আমি দেখো এস দিয়ে চিহ্নিত করেছি, ঠিক আছে? এগুলো পরে আস্তে বলবো, তো আমি ছোট্ট করে বলে দিই। আচ্ছা, এর পরে বলছি, না তো তোমাদের মাথায় বুঝতে যাও, ছেড়ে দাও, পরে বলছি সূত্রটা। যাও, তাহলে পুরো ঘটনা কি বুঝতে পেরেছো? চলো, পুরো ঘটনা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আসবো আর 2-3টা জিনিস আছে, তাহলে আমাদের মোটামুটি থিওরি কমপ্লিট। আচ্ছা, এই পার্টে আমরা থিওরি শিখবো, পরের পার্টে আমরা এমসি কি বলে সূত্র শিখবো, আর তার মধ্যে দিয়ে কিছু অঙ্ক, আর তারপরে পার্টে আমি তোমাদের অঙ্ক দিতে পারবো। সেটা হলো ইকুয়ালি লাইকলি ইভেন্ট। হ্যাঁ, বা বাংলায় বলতে পারো সমভাবে সম্ভাব্য ঘটনা। জিনিসটা কি বলছে, ধরো একটা এক্সপেরিমেন্ট করলাম যেখানে 2 বা তার অধিক ঘটনা ঘটছে। হ্যাঁ, বলছে যে সমস্ত ঘটনার যে আমরা প্রবাবিলিটি, আমি দেখো খুব সোজা ভাষায় বলছি, হ্যাঁ, কারণ এর ডিফিনেশনটা একটু অড টাইপের। বলছে ধরো দুটো ঘটনা করলাম, দুটো বা তিনটে এরকম একাধিক ঘটনা ঘটতে পারে। বলছে প্রত্যেক ঘটনার প্রবাবিলিটি যদি সমান হয়, মানে কোনোটার প্রবাবিলিটি কারোর থেকে বেশি নয়, ঠিক আছে? যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি হেড আর টেল করি, এটা তোমরা ছোটবেলা থেকে শিখে এসছো, বা যারা জানো না 11-এ পর তাদের বলে দিই। এর প্রবাবিলিটি হয় হেড পড়ার প্রবাবিলিটি 2 বারের মধ্যে কি 1 বার, টেল পড়ার প্রবাবিলিটি 2 বারের মধ্যে 1 বার। কি করে হয় বলে দিচ্ছি তোমাদের আমি, ঠিক আছে? যদি কেউ লুডির ছক্কা ছোড়ো 1, 2, 3, 4, 5, 6, জানো 1 পড়ার প্রবাবিলিটি 1/6, কারণ সবার মধ্যে 1 বার। 2 পড়ার প্রবাবিলিটি 1/6, সবার মধ্যে 1 বার। এরকম করে যদি কেউ চেক করো, প্রত্যেকটা 1/6 আসবে। তাহলে প্রত্যেক ঘটনার প্রবাবিলিটি দেখো ইকুয়াল, তাহলে কোনো প্রবাবিলিটি কারোর থেকে অধিক হচ্ছে না। তাহলে প্রত্যেকের প্রাসঙ্গিক মান কত? একই। তো বলছে এরকম যদি ঘটনা হয় যাদের কি প্রাসঙ্গিক মান একই, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি, বা বলতে পারো প্রবাবিলিটি মান কি একই, তাদের আমরা ইকুয়ালি লাইকলি আমরা ইভেন্ট বলে থাকি, ঠিক আছে? ক্লিয়ার? বা ইকুয়ালি লাইকলি ইভেন্ট মানে কি সমভাবে সম্ভব, মানে সমানভাবে ঘটছে। বুঝতে পেরেছো? এবার এরকম মানে নেই যে এটা আলাদা হতে পারে না, হতে পারে আলাদা। যেমন আমি তোমার কাউকে বলি
ধরো, আচ্ছা কি করে এসছে তোমাদের পরে শেখাচ্ছি, আমি তোমাদের এক্সাম্পল দিই। ধরো দুটো ঘটনা নিলাম, একটা হলো জোড় অথবা বিজোড়। আচ্ছা, একটা বললাম শুধু জোড়, তাহলে একটা হলো জোড় অথবা বিজোড় পড়ার ঘটনা, একটা কি শুধু জোড়। আচ্ছা, এর মধ্যে না ইভেন্ট কি কি আসবে, এক দুই সরি কি কি আসবে, 1 2 3 4 5 6, তাই না? আর এর মধ্যে কি আসবে জানো? আচ্ছা, কেউ যদি এর প্রবাবিলিটি চেক করো, মানে এখন তো তোমাদের বলতে পারছেন এর প্রবাবিলিটি হয় 1 আর এর প্রবাবিলিটি হয় 1/2। ক্লিয়ার? আচ্ছা কি করে হয় তোমাদের শিখিয়ে দেবো। তার মানে বলো সবসময় যে প্রবাবিলিটি সেম হচ্ছে তার কোনো মানে আছে কি না, তাহলে ইকুয়ালি লাইকলি হবে না বা সমভাবে সম্ভাব্য ইভেন্ট হবে না। আচ্ছা, একটা জিনিস তোমাদের আমি বলতে ভুলে গেছি, বলে দিই। হ্যাঁ, ধরো আমি একটা লুডুর ছক্কা ছড়লাম, তাহলে লুডুর ছক্কা খেলে কি 1 2 3 4 যা ইচ্ছা পড়তে পারে। তো ধরো আমি বললাম ঘটনাটা হলো জোড় সংখ্যা পড়ার ঘটনা, তার মানে যদি জোড় সংখ্যা পড়ার ঘটনাকে তুমি এ দিয়ে চিহ্নিত করো, তাহলে এর মধ্যে কি কি আসবে, 2 4 6। মনে হবে এইটাকে একটা আমরা ঘটনা বলছি। হ্যাঁ, আর তুমি জোড় সংখ্যা পড়ার ঘটনা বলছো, মানে এও জোড় এও জোড় এও জোড়, তাহলে পুরোটাই একটা কি জোড় সংখ্যা পড়ার ঘটনা। তাহলে বলছি এই শুধুমাত্র দুইকে কি বলা হয় জানো, এটা বলা হয় নমুনা বিন্দু। কি বলা হয় ইংলিশে বলে স্যাম্পল পয়েন্ট। কি বলে স্যাম্পল পয়েন্ট, বাকি নমুনা বিন্দু। হ্যাঁ, যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, আমি বলে দিলাম। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা কি নমুনা বিন্দু বলি। তার মানে এই যে তোমাদের বলছিলাম না যখন জোড় বিজোড়, তার মানে কি কি নমুনা বিন্দু হতে পারে জানো, 1 2 3 4 5 6। এখানে নমুনা বিন্দু কি হতে পারে, জোড় মানে কি 2 4 6। ঠিক আছে, তো এটা একটু পরে বলবো যদি বা আরেকভাবে, কিন্তু আগে বলে দিলাম যে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার থাকে। হ্যাঁ, তো এগুলোকে নমুনা বিন্দু বলি আমরা। আচ্ছা, মোটামুটি তাহলে ইকুয়ালি লাইক ইভেন্ট বুঝতে পেরেছো। লাস্ট তোমাদের নমুনা দেশ, এখানে আমি যদিও নমুনা বিন্দুটা তোমাদের সঙ্গে ভালো মতো আলোচনা করবো না, জায়গা কম তাই আমি আচ্ছা ছেড়ে দাও, আছে বাসা করে দিই। সেটা হলো স্যাম্পল স্পেস। বা নমুনা দেশ। আচ্ছা, এখানে আমি তোমাদের নমুনা বিন্দুটা আরেকবার আলোচনা করবো। চলো, নমুনা দেশ জিনিসটা কি। হ্যাঁ, বলছে একটা যদি এক্সপেরিমেন্ট করো, সেই এক্সপেরিমেন্টে যা যা আমরা ফলাফল পেতে পারি বা যা যা আমরা নমুনা বিন্দু পেতে পারি, আবার বলছি ওই ফলাফলগুলোকে নমুনা বিন্দু বলে। আর কিচ্ছু না। কি বলছি, যে কোনো একটা পরীক্ষা যদি করি তার যা সমস্ত ফলাফল পেতে পারি তাদেরকে নিয়ে যে আমরা স্পেসটা বা সেটটা তৈরি করি সেটাই হলো স্যাম্পল স্পেস বা স্যাম্পল সেট। ফর এক্সাম্পল, একটা কয়েনকে টস করলাম, তাহলে আমার কাছে কি কি নমুনা হতে পারে, হেড অথবা কি টেল। তাহলে এদেরকে নিয়ে যদি তৈরি করি তাহলে যে সেটটা তৈরি হলো সেটাই স্যাম্পল স্পেস, আর যেটাকে আমরা কি এস দিয়ে ডিনোট করি। ধরো আমি একটা লুডুর ছক্কা শুনলাম, তাহলে কি কি হতে পারে, এর নমুনা কি হতে পারে, 1 2 নমুনা বুঝতে পারছো, যেটা পেতে পারি ফলাফল, ওটাই নমুনা বিন্দু, যেটা আমরা অলরেডি ইভেন্ট হিসেবে শিখে এসেছি। ওই সিম্পল ইভেন্ট বলেছে মনে আছে, ওই সিম্পল ইভেন্ট মানে কি, যে এক একটা সিম্পল ইভেন্ট, ওই সিম্পল ইভেন্টগুলো এক একটা নমুনা বিন্দু, আর কিচ্ছু না। তো তখন আমি নামটা বলতে ভুলে গেছিলাম, এখন বলে দিলাম। ঠিক আছে, তার মানে যা যা সিম্পল ইভেন্ট পাই বা যা যা আমরা নমুনা বিন্দু পাই, সেই নমুনা বিন্দুগুলোকে সবাইকে নিয়ে যে সেটটা, তাকে আমরা স্যাম্পল স্পেস বলি, যেটাকে কেউ হিসাব মতো ইউনিভার্সাল সেট হিসেবে ধরতে পারো। তো এটাকে সাধারণত এস দিয়ে কোনো কোনো বইয়ে হয়তো এস দিয়ে সাধারণত থাকে। হ্যাঁ, স্যাম্পল স্পেস। কেউ জানো এটা একটা নিশ্চিত ঘটনা, কারণ মনে আছে আমি নিশ্চিত ঘটনাকে এস দিয়ে ডিনোট করেছিলাম, কেউ চেক করে দেখো। তুমি একটা লুডুর ছক্কাকে যতবারই ট্রাই করো এর মধ্যে একটা না একটা ঘটবেই, ঘটবেই শিওর। ওই জন্য মনে রাখবে এরও প্রবাবিলিটি কত হয় জানো, 1, কারণ তোমাদের শিখিয়ে দিয়েছিলাম নিশ্চিত ঘটনা প্রবাবিলিটি কত হয়, 1। বুঝতে পেরেছো? তাহলে ওই যে নিশ্চিত ঘটনা পড়েছিল এইটাই, এটা যেটা আমরা স্যাম্পল স্পেস নামে চিনি। ক্লিয়ার? তাহলে স্যাম্পল স্পেস কিছু না, যা যা নমুনা বিন্দু পেতে পারো তাদের সবাইকে নিয়ে যেটা, সেটা আমাকে স্যাম্পল স্পেস। বুঝতে পারছো? আর এটা হলো ইউনিভার্সাল সেটের মধ্যে কাজ করে, সবথেকে বড় হয়। কারণ দেখো আমি তোমাকে বলি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা মানে কি, নিশ্চয়ই এর মধ্যে কি 2 4 6 আছে। দেখো তো এটা
এস এর সাবসেট কিনা। যদি বলি 2 এর গুণিত বিজোড় সংখ্যা 3 5, সরি একটা একও হবে। দেখো তো সবাই মোট স্যাম্পল স্পেস সাবসেট হয়, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দাও। হ্যাঁ, সবাই স্যাম্পল স্পেস সাবস্পেস। হ্যাঁ, যত সমস্ত ঘটনা নাও সবাই কার সাবসেট? স্যাম্পল স্পেস সাবসেট। এটা কিন্তু লিখে নাও নিজের মতো করে, বুঝতে পেরেছো? এবার কিছু কিছু জিনিস তোমাদের আমি বলি, যেটা আমাদের এতক্ষণ ধরে আমরা শুধু থিওরি শিখলাম। হ্যাঁ, এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল জিনিস শিখবো যা আমাদের কাজে দিবে, ঠিক আছে? তারপরে দিন আমরা সূত্র শিখবো। আমি আজকে সেরকম কিছু সূত্র বলছি না, আমি তোমাদের টপিকগুলো বলে দিচ্ছি, আর কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো আমাদের জানতে হবে, সূত্র সময় লাগবে আমাদের, সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, বলছে ধরো আমি লুডোর ছক্কা দিয়ে তোমাদের বোঝাচ্ছি। আমি একটা লুডোর ছক্কা ছুড়লাম, তার বলো কি কি নমুনা বিন্দু পেতে পারি। আর যত নমুনা বিন্দু পাবো সবাইকে নিয়ে, আচ্ছা আগে লিখি কি কি নমুনা বিন্দু পেতে পারি। 1 2 3 4 5 6, ভাই কি কি আমরা ঘটনা পেতে পারি, মানে মৌলিক ঘটনা বা বলতে পারো তোমাদের যেটা সিম্পল ইভেন্ট, এগুলো পেতে পারি। আচ্ছা, তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হয় সেইটাকে আমরা কি বলি? স্যাম্পল স্পেস। এটা হলো স্যাম্পল স্পেস। যে আমি তোমাকে একটা এর সঙ্গে প্রাসঙ্গিক একটা ঘটনা বলছি, জোড় সংখ্যা পড়ার ঘটনা। তাহলে 2 4 6, তাহলে দুইটা কি, এটা কি জোড় সংখ্যা পড়ার ঘটনা, এটা কি জোড় সংখ্যা পড়ার ঘটনা। ক্লিয়ার? তাহলে জোড় সংখ্যা পড়ার ঘটনা তার মানে কি? এটা একটা ওর সঙ্গে প্রাসঙ্গিক ঘটনা, দেখো ওর সঙ্গে রিলেটেড একটা ঘটনা, যে ওর মধ্যেই তো জোড় সংখ্যা আছে। যাও, বলছে যে আমি যদি কোনো ঘটনার প্রবাবিলিটি বের করি, ধর আমি এ ঘটনাটার প্রবাবিলিটি বের করবো, তাহলে একে আমরা এরকম পি অফ এ চিহ্ন দ্বারা প্রকাশ করি। বলছে এর সূত্র কি? নিচে হলো এন অফ এস। এন অফ এস মানে কি? স্যাম্পল স্পেসে কতগুলো নমুনা বিন্দু আছে। আর উপরে হলো এন অফ এ, মানে যে ঘটনাটা আমি প্রবাবিলিটি বের করতে চলেছি সেখানে কতগুলো নমুনা বিন্দু আছে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে স্যাম্পল স্পেসে কত নমুনা বিন্দু আছে? 6টা। আচ্ছা, এ ঘটনা, তাহলে এ কি ছিল? জোড় সংখ্যা ঘটনা, তাহলে সেখানে কত নমুনা? 3টা। তাহলে এর প্রবাবিলিটি কত? 1/2। দেখো তো তোমাদের আমি প্রথম দিকে বলেছিলাম প্রবাবিলিটি হলো একটা প্রেডিকশন, যেটাকে আমরা এখানে নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করি। দেখো তো কত আসলো? 1/2 আসলো কি আসলো না? তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রবাবিলিটি আমরা কি করি? নিউমেরিক্যাল ভ্যালু। তার মানে কি করলাম? জোড় সংখ্যা পড়ার কতগুলো প্রবাবিলিটি, মানে হাফ অংশ। বুঝতে পেরেছো? হাফ অংশ মানে দুবারের মধ্যে একবার পড়তে পারে। যদি আমি দুবার ট্রাই করি একবার পড়বেই জোড় সংখ্যা। এটা প্রেডিকশন, কিন্তু পড়বেই আমি গ্যারান্টি দিচ্ছি না, পড়তে পারে। তার পড়বেই বলে দিলে তো এক্সাক্ট বলে দিলে। আচ্ছা, যদি এরকম হতো একটা ঘটনা দিচ্ছি বি, বিজোড় সংখ্যা 1 3 5, তাহলে বলতে প্রবাবিলিটি কত হতো? নিচে এন অফ এস, উপরে এন অফ বি, তাই না? আচ্ছা, এন অফ এস, এসে কটা স্যাম্পল স্পেস কত নমুনা বিন্দু? 6টা। আর বিতে কটা? 3টা। তাও কত আসছে? দেখো তো তোমাদের ইকুয়ালি লাইকলি বলেছিলাম কিনা, তার মানে দেখো তো জোড় সংখ্যা পড়া আর বিজোড় সংখ্যা পড়া এই দুটো ঘটনা ইকুয়ালি লাইকলি কিনা, মানে ইকুয়ালি মানে সমভাবে সম্ভব কিনা। আচ্ছা, যা যা শিখেছিলাম তোমাদের আমি আলোচনা করছি। ধরো আমি এ নিলাম, বলতো এ ঘটনা যেটা জোড় ছিল আর বি ঘটনা কি বিজোড় ছিল। আচ্ছা, দুটো পরস্পর বিচ্ছিন্ন কিনা দেখো তো। এ ইন্টারসেকশন বি করো তো, ফাই। যখন সেটের মধ্যে কিছু নাই মানে কি? ফাই। ফাই মানে কিন্তু এখানে কিচ্ছু নাই। আচ্ছা, এবার যদি আমি প্রবাবিলিটি বের করি পি অফ এ ইন্টারসেকশন বি, সূত্র কি? এন অফ এস, উপরে কি? এন অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এন অফ এস কটা নমুনা বিন্দু আছে? 6টা। এই ইন্টারসেকশন বিতে কটা নমুনা বিন্দু আছে? একটাও নাই, তাহলে কত? 0। তোমাদের যখন দেখবে মিউচুয়ালি এক্সক্লুসিভ করে তখন বলে দিয়েছিলাম যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি কত হয়? 0 হয়। ওই জন্য যখনই দুটো ইন্টারসেকশনের প্রবাবিলিটি 0, তার মানে বুঝে নেবে এটা পরস্পর কি মিউচুয়ালি এক্সক্লুসিভ। ক্লিয়ার? এখান থেকে একটা সূত্র আমি তোমাদের মনে আসলে বলে দেবো কি? আচ্ছা বলে দিই, পরে হয়তো মনে নাও পড়তে পারে। দুটো ইভেন্টকে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, পরস্পরের ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? মানে একে অপরের নির্ভরশীল নয়। হ্যাঁ, পরস্পরের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কখন বলা যায়? জানো? যে একটা কোনো নির্ভরশীল নাই। সূত্র মনে রাখবে, হ্যাঁ, এগুলা সূত্র দিই।
বলছে যদি পি অফ এ ইন্টারসেকশন বি পি অফ এ ইন্টু পি অফ বি হয়, হ্যাঁ। তো সূত্রটা মনে রাখো, কারণ মনে না পড়তে পারি বলে রাখলাম যে দুটো ঘটনাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা কখন বলি, যদি তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি কার সঙ্গে সমান হয়, তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির গুণফলের সঙ্গে সমান হয়। সবসময় সমান হয় না, হ্যাঁ, আমি তোমাদের শিখিয়ে দেবো, অসুবিধা নেই। কারণ যখন ম্যাথমেটিক্যাল করাবো, রুলসগুলো করাবো, তখন তোমাদের বলে দেবো কেন হয় না কখন হয়, ঠিক আছে। তো সূত্রটা বললাম মনে রাখো। যাক, তাহলে এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তোমাদের বলছেন একটা জিনিস মনে পড়ছে যে কোনো ঘটনা যদি নাই ঘটতে পারে তার প্রবাবিলিটি কত হয়, 0। কেন জানো? স্যাম্পল স্পেসে কিছু না কিছু এলিমেন্ট তো থাকবে, কিছু না কিছু থাকবেই, কিন্তু দেখো ফাই মানে কি, সেখানে কোনো এলিমেন্ট আছে কি, নেই তো। তাহলে যদি কোনো এলিমেন্টই না থাকে তার প্রবাবিলিটি কত হবে, 0 হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কি বলতে হবে তোমাদের? মোটামুটি সব বলে দিলাম, একবার দেখে নিই কি কি বললাম। তাহলে তোমাদের আমি আরেকটা মনে পড়লো, সার্টেন ইভেন্ট মানে নিশ্চিত ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি 1 কেন হয় জানো? একটা নিশ্চিত ঘটনা দিচ্ছি, বলো তো না নিশ্চিত ঘটনা কিনা? কারণ দেখে নাও শিওর 100% শিওর যে তুমি যতবারই করো না কেন এর মধ্যে একটা না এই ঘটনা ঘটবে, শিওর। তুমি যতবারই ট্রায়াল করে দেখো একটা রুটির ছক্কানে এটা পাবে, এস ঘটনা পাবে। তার মানে এর স্যাম্পল স্পেস কি নিজেই, কারণ দেখানো স্যাম্পল স্পেস এটা সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নিশ্চিত ঘটনা মানে মনে আছে তো বলেছিলাম যেটা কি এই যে ঘটনাটা কি প্রত্যেক ক্ষেত্রে ঘটবে। কেউ এক চেক করো পি অফ এস, বলো স্যাম্পল স্পেসে কত নমুনা বিন্দু আছে, 6টা, আর এখানে কত নমুনা 6টাই। আর তোমাদের বলে দিয়েছিলাম এই নিশ্চিত ঘটনাটাই স্যাম্পল স্পেস, তো প্রবাবিলিটি কত আসবে, 1 আসবে। আচ্ছা, একটা এইটা তোমাদের দিয়েছিলাম মনে আছে, একটা সম্পূর্ণ ঘটনা, ওটাও শিখে দিই তোমাদের। সম্পূর্ণ ঘটনা মানে বলেছিলাম 2-3টে ঘটনা হতে পারে, তাদেরকে যোগ করলে কি পাওয়া যায়, এস পাওয়া যায়, মনে আছে। আর এই ক্ষেত্রে কি বলেছিলাম, পি অফ, দেখে নিবে এগুলো সব, ভুলে গেলে কিচ্ছু করা, পি অফ এ ইউনিয়ন বি কার সঙ্গে সমান হয়, পি অফ এস এর সঙ্গে, কিছু না, দুদিকে প্রবাবিলিটি লাগিয়ে দিলাম। এই দেখ কি লিখছি আর কি বলছি। দুটো ঘটনা যদি সম্পূর্ণ হয় তাহলে কি বলছিলাম, তাদেরকে যোগ করলে কি পুরো ঘটনা পাওয়া যাবে। আর এখান থেকে কি বলা যাবে, দুদিকে প্রবাবিলিটি পি অফ এ ইউনিয়ন বি পি অফ এস কত হয়, 1 শিখে নিলাম। চলো চেক করি দেখি হয় কিনা। ধরো এ একটা ঘটনা নিলাম, জোড় সংখ্যা 2, 4, 6। আচ্ছা, বি বিজোড় সংখ্যা 1, 3, 5। বলো এর পরস্পর সম্পূর্ণ কিনা। যতবারই ট্রায়াল করো এ আর বি এর মধ্যে একটা ঘটনা ঘটবে কি ঘটবে না, কমপক্ষে একটা ঘটনা ঘটবে, চেক করে দেখে নাও। আচ্ছা, এক কাজ করো, পি অফ এ বের করো। পি অফ এ কত হচ্ছে, 1/, ভুল লিখলাম। স্যাম্পল স্পেস কটা নেবেন, 6টা। আর এতে কটা স্যাম্পল স্পেস মানে বুঝতে পারছো, এই যে রুটির ছকাতে স্যাম্পল স্পেস কটা থাকে, 6টা থাকে। আর এতে কটা নমুনা বিন্দু আছে, 3টা। আজকে আমরা হিন্ট দিচ্ছি, ম্যাথ শিখছি না কিন্তু এরপর ম্যাথ শিখবো। আচ্ছা, পি অফ বি কত হবে, সেম মতো চেক করো, নিচে 6 উপরে 3 কত, এই দা লিখছি একবার বলছি 1/2। তাহলে এক কাজ করো, এদেরকে যোগ করো, কত হচ্ছে বলো। ঠিক আছে, এদেরকে যোগ করলে কত হচ্ছে বলো, সম্পূর্ণ ঘন্টার সঙ্গে হচ্ছে না প্রবাবিলিটি, বুঝতে পেরেছো? তাহলে হতেই হবে। আচ্ছা, সম্পূর্ণ ঘটনা তাহলে এটা আরেকটু আমি ডিটেলসে বলবো, এটা হলো এরকম হয়, কেন হয়, কি করে, সব তোমাদের পরে বলবো, আজকে বলবো না, আজকে টাইম নেই অতটা, ঠিক আছে। কি করে হয় পরের দিন বলবো, এটা একটু ভাঙা যায়, ঠিক আছে, এটা ভাঙা যায় একটু। তো আমি আজকে এটা আসছি না, আপাতত দরকার নেই। তবে তোমরা শুধু মনে রেখো যে সম্পূর্ণ ঘটনা মানে তাদের ইউনিয়ন করে পুরো সেটটাকে পাওয়া যাবে, আর তাদের প্রবাবিলিটি সাম করলে কত পাওয়া যায়, 1 পাওয়া যায়, পাওয়া যাবেই শিওর। কিছু উদাহরণ তোমাদের দেবো, আজকে অনেকটা টাইম হয়ে গেল। যাক, আজকে তোমাদের মোটামুটি হিন্ট দিলাম আর সূত্র শিখিয়ে রাখলাম, এর বেশি কিছু বললাম না। এই সূত্রটা মনে রাখবে, হ্যাঁ, আর এরপর দিন অঙ্ক করার সময় তখন কিন্তু আমরা এই সূত্রের উপর দিয়েই যাবো, ঠিক আছে। আর বাকি যা শিখলাম ম্যাথমেটিক উদাহরণ, এগুলো আমরা এরপর দিন আবার দেবো, অসুবিধা নেই, মনে না রাখলে কোনো অসুবিধা নেই। কিন্তু যা যা শিখলাম এত দূর অবধি সবকিছু বোঝার চেষ্টা করো, সবকিছু মনে রাখার চেষ্টা করো। এরপর দিন আমরা ম্যাথমেটিক্স কিছু নিউমেরিক্যাল প্রবলেম ইউজ করো, এই করো, হ্যাঁ, কিছু সূত্র শিখবো আগে, তার আগে তারপরে কিছু নিউমেরিক্যাল করবো, হ্যাঁ। যাক, আমি তোমাদের টানা প্রবাবিলিটির ভিডিও দেবো, হ্যাঁ, তাই ভালো মতো তোমরা দেখে কমপ্লিট করে রাখবে। আজকে এত দূরই থাকলো, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।